বিদ্যাকে জড়িয়ে ধরেই বিদ্যার কান্না থামালো রাজরিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ছাত্রছাত্রীদের অবস্থা দেখে কষ্ট পায় বিদ্যা। তখন বিদ্যা সঙ্গে সঙ্গে রিতকে ফোন করে। তখন রিত ফোন রিসিভ করলেই বিদ্যা বলে, আপনাকে একটা অনুরোধ করব, শুনবেন? তখন রিত বলে, কি হয়েছে বিদ্যা, বলো আমাকে কি হয়েছে। তখন বিদ্যা বলে, জানেন তো, এদিকে ছাত্রছাত্রীগুলোকে বের করে দিয়েছে, তাই ওদের জন্য আপনাকে একটা অনুরোধ করতে পারি? তখন রিত বলে, তুমি আমাকে বলো কি করতে হবে, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি সবকিছু করতে পারি বিদ্যা। তখন বিদ্যা বলে, আপনি না ওদের কাছে আসুন, এসে ওদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিন। তখন রিত বলে, কোথায়? আমি ওদের মাথা গোঁজার ঠাঁই কি করে করে দেব? তখন বিদ্যা বলে, আমি আগে যে ভাড়া বাসাটায় থাকতাম ওই বাড়িতে ওদেরকে নিয়ে যান, আর বলবেন যে আমি ওখানে এখন আর থাকি না। তখন রিত বলে, কিন্তু ওরা কি সেখানে যাবে? তখন বিদ্যা বলে, আপনি ওদেরকে নিয়ে যান, আমি তারপরে বাকিটা দেখে নিচ্ছি। ওরা না খুব কষ্ট পাচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে, ওরা ভিজছে, আমি সেটা সহ্য করতে পারছি না। তখন রিত বলে, তাহলে কেন এরকম করলে বিদ্যা, কেন করলে? তখন বিদ্যা বলে, আমি আমার শিকড়ের খোঁজে আছি, আমি শিকড় খুঁজছি, আপনি এই নিয়ে ভাববেন না, আপনাকে আমি যেটা বললাম সেটা করুন না। তখন রিত বলে, আচ্ছা ঠিক আছে, আমি করছি, তুমি চিন্তা করো না। তুমি ওখানে আছো তো? তখন বিদ্যা বলে, হ্যাঁ আমি আছি, তবে আমার না ওদের অবস্থা দেখে আর সহ্য করতে পারছি না। এবার আমার লড়াইটা হবে কাশ্যপ ব্যানার্জির সঙ্গে, আর জিতবো, আমি জিতবো, আপনি আমাকে নিয়ে ভাববেন না, আপনাকে আমি যেটা বলছি সেটাই করুন। তখন রিত বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি ভেবো না, তোমাকে না এত ভাবতে হবে না। তখন এই বলেই রিত ফোনটা রেখেই বলে, বাবা তোমরা ভুল করলে, বিদ্যাকে চিনতে ভুল করেছো তোমরা, এবার তোমরা সবাই বুঝতে পারবে। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। তখন এই কথা বলেই বিদ্যাকে নিয়ে গর্ব করতে থাকে রিত, আর বলে, তুমিই পারবে, তুমি ঠিক সবকিছু ঠিক করে দিতে পারবে বিদ্যা। তারপরে দেখা যাবে বিদ্যা গাড়ি থেকে নেমে আসে আর নিজের ছাতাটাও সরিয়ে দেয়। তারপরে এই ছাত্রছাত্রীরা ভিজছে দেখে নিজেও ভিজতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। তখন দেখা যাবে হৃদ গাড়ি করে আসে, এসেই সবাইকে বলে, কি ব্যাপার, তোমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছো কেন? তখন ছাত্রছাত্রীরা বলে, কি করব, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে, কি করব আমরা, আমরা তো কিচ্ছু করতে পারবো না স্যার, আমাদের তো এখন থাকার জায়গাও নেই। তখন হৃদ বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, চলো আমার সঙ্গে। তখন ছাত্রছাত্রীরা বলে, কোথায় যাব? তখন হৃদ বলে, চলো, তোমাদের থাকার ব্যবস্থা করব, আজকে রাতটা থাকতে হবে তো, গাড়ি আছে, গাড়িতে সবাই উঠে পড়ো, গাড়ি নিয়ে এসেছি। ওইদিকে বিদ্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তখন হৃদ বলে, সবাই গাড়িতে ওঠো। তারপরে হৃদ সবাইকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে বিদ্যা কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেখা যাবে হৃদ বিদ্যার সেই ভাড়া বাড়িতে নিয়ে যায়। তখন ছাত্রছাত্রীরা সবাই দাঁড়িয়ে পড়ে। তখন হৃদ বলে, কি হলো, এসো ভিতরে এসো। তখন ওরা বলে, না, এটা তো পিসিসিআই কলেজের মালিক, তার বাড়ি, সেখানে আমরা থাকবো না, আমরা এখানে থাকতে পারি না স্যার। তখন হৃদ বলে, না তোমরা ভুল ভাবছো, ও এখানে আর থাকে না, এই বাড়িটা সে ছেড়ে দিয়েছে, তোমরা ভিতরে এসো। তখন সবাই মিলে ভিতরে যায়। ওইদিকে দেখা যাবে বিদ্যা লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। তারপরে দেখা যাবে হৃদ বলে, আজকের রাতটা এখানে থাকো, তারপরে না হয় সব ব্যবস্থা করা যাবে। তখনই বিদ্যা হৃদকে ইশারা দিয়ে বলে, ওরা খেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করতে। তখন হৃদ বিদ্যার কথা মতো সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা খেয়েছো? তখনই একজন ছাত্রী বলে, না স্যার, আমরা দুপুরবেলা তো খেয়েছি, কিন্তু রাতের বেলা আমরা খাইনি। তখন হৃদ বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি আসছি। এই বলে হৃদ বাইরে বেরিয়ে চলে আসে। ওইদিকে বিদ্যা তখনই আড়াল থেকে বাইরে আসে। তখন বিদ্যা বলে, ওদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করে দিন। তখন হৃদ বলে, কি বলছো তুমি, আমি তো ভেবেছি ওদের জন্য রেস্টুরেন্ট থেকে খাবার আনবো। তখন বিদ্যা বলে, না, ওদের সন্দেহ হবে, ওরা ভাববে যে ও এত টাকা কে খরচ করছে, সেটা আমি হতে দিতে পারি না। তখন হৃদ বলে, আচ্ছা বিদ্যা, তাহলে কেন এরকম করলে? তখন বিদ্যা বলে, আমাকে যে এরকমটা করতে হতো। তখন হৃদ বলে, তখন যে আমাকে বললি তুমি শিকড়ের খোঁজে আছো কি? তখন বিদ্যা বলে, হ্যাঁ, আমি শিকড়ের খোঁজে আছি, আমার বাবা মা কে আছে, কোথায় আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাই আপাতত আমার টার্গেট হলো ওই গোপাল, আর হলো কেশব ব্যানার্জি। গোপালকে আমাকে খুঁজে বের করতে হবে, আমাকে অ্যাডপ্টেড করা হয়েছিল, তাই আমাকে যে সবটা জানতেই হবে। আমি ওদের কষ্টগুলো দেখতে পাচ্ছি না, আমি জিতবো। তখন এই বলেই হৃদকে জড়িয়ে ধরে বিদ্যা। তখন হৃদ জড়িয়ে ধরে বলে, বিদ্যা তুমি চিন্তা করো না,
তোমার পরীক্ষা নিচ্ছে ভগবান, তুমি ঠিক জিতবে, তুমি দেখো, তুমি না কিছুতেই হারতে পারো না। তখনই বিদ্যা বলে, হ্যাঁ আমি হারবো না, সেজন্যই তো আমি সামনে থেকে প্রফেসরটা সরিয়ে দিয়েছি আর এই ডিএম এর পোস্টে বসেছি। ওই কেশব ব্যানার্জিকে না আমি কিছুতেই ছাড়বো না। উনি অনেক বড় খেলা চলছে, এটার গভীর হলো শিকড়ে, সেখানে আমাকে পৌঁছতে হবে। আর ওই গোপালকে খুঁজে বের করেই সব রহস্য আমাকে ভেদ করতে হবে। তারপরে দেখা যাবে হৃদ বিদ্যাকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে গাড়িতে ওঠে। তখনই সেখানে গোপাল আসে। গোপাল এসেই বিদ্যাকে দেখতে থাকে। ওইদিকে বিদ্যা স্টুডেন্টদের জন্য কাঁদতে থাকে। তারপরে বিদ্যা আর হৃদ সেখান থেকে চলে যায়। তখন গোপাল সঙ্গে সঙ্গে কেশব ব্যানার্জিকে ফোন করে। তখন কেশব ব্যানার্জি বলে, কি হলো, বারবার করে আমাকে ফোন করছো কেন? তখন গোপাল বলে, আমি গোপাল, আমি কেন ফোন করছি জানেন না আপনি, তাই না? আমি না খোঁজ পেয়ে গেছি। তখন কেশব ব্যানার্জি বলে, কার খোঁজ? তখন গোপাল বলে, ওই যে আপনার মেয়ে, দত্তক নেওয়া মেয়ে, তার খোঁজ আমি পেয়ে গেছি। আপনাকে বলবো নাকি ওকে বলে দেব যে ওর মা কিভাবে মারা গিয়েছিল? বলবো? তখনই কেশব ব্যানার্জি ভয় পেয়ে যায়। তখন গোপাল বলে, আমাকে একদম রাগাবেন না। তখন কেশব ব্যানার্জি বলে, কি চাও তুমি? কি চাও? কেন এরকম করছো? কেন বারবার করে আমাকে ফোন করছো? কেন আমার পিছনে লেগে আছো? তখন গোপাল বলে, বললাম না বড় অ্যামাউন্টের টাকা চাই আমার। টাকা, টাকা পাঠিয়ে দিন, না হলে এখানে সবগুলো জোয়ার আসর হলো আমার, তাই আমার টাকা লাগবে। টাকা না হলে কিন্তু আমি সব সেই কালো অতীত সামনে নিয়ে আসবো, সবার সামনে সেই অন্ধকার অতীতকে টেনে বের করে আনবো, সেটা ভালো হবে? তখন কেশব ব্যানার্জি ভয় পেয়ে যায়। তখন গোপাল বলে, তার জন্যই আমার টাকা লাগবে, আমার কাছে টাকা পাঠিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার সেই মেয়ের খোঁজও আমি পেয়ে গেছি কেশব ব্যানার্জি, তাই আমার সঙ্গে খেলা খেলার চেষ্টা করো না। আমি হলাম ঘাঘু, আমার সঙ্গে একদম কোনো পেঁয়াজি নয়। তখন এই কথাগুলো শুনে কেশব ব্যানার্জি অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে গোপাল ফোন রেখে দেয়। ওইদিকে কেশব ব্যানার্জি ভয় পেয়ে যায়। তখন গোপাল বলে, ভালো একটা ডান পেয়ে গেছি, এবার তো মনে হচ্ছে সব ডান আমার দিকেই যাবে। খেলাটা এবার আমি জিতে যাব, কারণ টাকা, টাকার খোঁজ পেয়ে গেছিস গোপাল তুই, টাকার খোঁজ। এই বলে গোপাল হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে তোরসা কেশবকে বলে, আচ্ছা কি একটা পার্টি থ্রো করলে বলো তো? সারাক্ষণ তো তুমি ফোনে কথা বলে গেলে। কে ফোন করেছিল তোমাকে? তোমার পিএ? তখন কেশব ব্যানার্জি বলে, বাজে কথা বলো না তো, কে ফোন করেছিল শুনবে? তাহলে তোমার পা থেকে জমিনটা সরে যাবে। তখন তোরসা বলে, মানে পা থেকে জমিন সরে যাবে মানে? কে ফোন করেছিল এমন? বলো তো, কে ফোন করেছে বলো? তখনই কেশব ব্যানার্জি বলে, গোপাল, গোপাল মুদিওয়ালা। তখনই এই কথা শুনে তোরসা ভয় পেয়ে যায় আর বলে, কি বলছো তুমি? এত বছর পরে সে পুরনো অতীত আবার সামনে চলে আসবে? আমার তো ভয় করছে গো, আমার খুব ভয় করছে। কি বলছে ও? কি চায় ও? তখন কেশব ব্যানার্জি বলে, ও টাকা চায়, বড় অ্যামাউন্টে টাকা চায়। তখন তোষা বলে, কত টাকা? তখন কেশব বলে, অনেক বড় অ্যামাউন্টে টাকা। সব থেকে বড় কথা হলো ও টাকা চাওয়া শুরু করেছে। ও তো বারবার টাকা চাইবে, ওর একটা ব্যবস্থা করতে হবে। ওর ব্যবস্থা না করলে আমি যে কিছুতেই শান্তি পাবো না। ঠিক তখনই কেশব ব্যানার্জি দেখতে পায় যে তোষার একটা কানের দুল পড়ে আছে। তখনই তোষাকে বলে, তোষা তুমি কি আলমারিটা খোলা রেখে গিয়েছিলে নাকি? তখন তোষা বলে, মানে? তখন কেশব বলে, ওই তো তোমার একটা কানের দুল পড়ে আছে। তখন তোষা কানের দুলটা হাতে নিয়ে নেয় আর বলে, এটা তো আলমারির ভিতরে ছিল, এই সোনার দুলটা এখানে পড়ে আছে কি করে? তখন তো কাকিমণি ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই রে, কানের দুলটা এখানে পড়ে আছে, আমি তো দেখিনি, খেয়াল করিনি, এবার কি হবে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।